আমার জীবনে সেই একটা অদ্ভুত ব্যাপার সেবার ঘটেছিল। বছর 3 আগেকার কথা। আমাকে বরিশালের ওধারে যেতে হয়েছিল একটা কাজে। ও অঞ্চলের একটা গঞ্জ থেকে বেলা প্রায় 12টার সময় নৌকায় উঠলাম। আমার সঙ্গে এক নৌকায় বরিশালের এক ভদ্রলোক ছিলেন। গল্পে গুজবে সময় কাটতে লাগলো। সময়টা পুজোর পরেই। দিনমানটা মেঘলা মেঘলা কেটে গেল। মাঝে মাঝে টিপ টিপ করে বৃষ্টিও পড়তে শুরু হলো। সন্ধ্যার কিছু আগে কিন্তু আকাশটা অল্প পরিষ্কার হয়ে গেল। ভাঙা ভাঙা মেঘের মধ্য দিয়ে চতুর্দশীর চাঁদের আলো অল্প অল্প প্রকাশ হলো। সন্ধ্যা হবার সঙ্গে সঙ্গে আমরা বড় নদী ছেড়ে একটা খালে পড়লুম। শোনা গেল খালটা এখান থেকে আরম্ভ হয়ে নোয়াখালীর উত্তর দিয়ে একেবারে মেঘনায় মিশেছে। পূর্ববঙ্গে সেই আমার নতুন জামা। চোখে কেমন সব একটু নতুন ঠেকতে লাগলো। অপরিসর খালের দুধারে বৃষ্টি স্নাতক কেয়ার জঙ্গলে মেঘে আধো ঢাকা চতুর্দশীর জ্যোৎস্না চিকমিক করছিল। মাঝে মাঝে নদীর ধারে বড় বড় মাঠ, সটি, বেত, ফার্ন গাছের বন জায়গায় জায়গায় খালের জলে ঝুঁকে পড়েছে। বাইরে একটু ঠান্ডা থাকলেও আমি ছুঁয়ের বাইরে বসে দেখতে দেখতে যাচ্ছিলাম। বরিশালের সে অংশটা সুন্দরবনের কাছাকাছি। ছোট ছোট খাল ও নদী চারিধারে। সমুদ্র খুব দূরে নয়। 10-15 মাইল দক্ষিণ পশ্চিমেই হাতিয়া ও সন্দ্বীপ। আরও একটু রাত হল। খালের দুপারের নির্জন জঙ্গল অস্ফুট জ্যোৎস্নায় কেমন যেন অদ্ভুত দেখাতে লাগলো। এই অংশে লোকের বসতি একেবারে নেই। শুধু ঘন বন আর জলের ধারে বড় বড় হোগলা গাছ। আমার সঙ্গী বললেন, আমাদের এবারের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিশপ্ত। লক্ষ্মী দেবীর চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্প পাঠে ও অন্যান্য চরিত্রে সৌভিক সাহা। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিশপ্ত। এত রাতে আর বাইরে থাকবেন না, আসুন ছইয়ের মধ্যে আসুন। এসব জঙ্গলে বুঝলেন না। তারপর তিনি সুন্দরবনের নানা গল্প করতে লাগলেন। তার এক কাকা নাকি ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করতেন। তারই লঞ্চে করে তিনি একবার সুন্দরবনের নানা অংশে বেরিয়েছিলেন। সেই সব গল্প। রাত প্রায় 12টার কাছাকাছি হলো। মাঝি আমাদের নৌকোয় ছিল মোটে একটি। সে বলে উঠল, বাবু, একটু এগিয়ে গিয়ে বড় নদী পড়বে। এত রাতে আর একলা সে নদী পাড়ি দিতে পারবো না। এখানেই নৌকা রাখি। নৌকা সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। নৌকা সেখানেই বাঁধা হলো। এদিকে বড় বড় গাছের আড়ালে চাঁদ অস্ত গেল। দেখলুম অপ্রশস্ত খালের দুধারেই অন্ধকারে ঢাকা ঘন জঙ্গল। চারিদিকে কোনো শব্দ নেই। পতঙ্গগুলো পর্যন্ত চুপ করে আছে। সঙ্গীকে বললুম, মশাই, এই তো সরু খাল, পাড় থেকে বাঘ লাফিয়ে পড়বে না তো নৌকার উপরে? সঙ্গী বললেন, না পড়লেই আশ্চর্য হব। শুনে অত্যন্ত পুলকে ছইয়ের মধ্যে ঘেঁষে বসলুম। খানিকটা বসে থাকবার পর সঙ্গী বললে, আসুন একটু শোয়া যাক। ঘুম তো হবে না, আর ঘুমানো ঠিকও না। আসুন একটু চোখ বুজে থাকি। খানিকটা চুপ করে থাকবার পর সঙ্গীকে ডাকতে গিয়ে দেখি তিনি ঘুমিয়ে পড়েছেন। মাঝিও জেগে আছে বলে মনে হলো না। ভাবলুম, তবে আমি বা কেন মিথ্যে মিথ্যে চোখ চেয়ে চেয়ে থাকি। মহাজনদের পথ ধরবার উদ্যোগ করলুম। তারপর যা ঘটল সে আমার জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। শুতে যাচ্ছি, হঠাৎ আমার কানে গেল অন্ধকার বন ঝোপের ওপাশে অনেক দূরে গভীর জঙ্গলের মধ্যে কে যেন
কোথায় গ্রামোফোন বাজাচ্ছে। তাড়াতাড়ি উঠে বসলুম। গ্রামোফোন? এ বুনে এত রাত্রে গ্রামোফোন বাজাবে কে? কান পেতে শুনলুম, গ্রামোফোন না, অন্ধকারে হিজল হিনতাল গাছগুলো যেখানে খুব ঘন হয়ে আছে, সেখান থেকে কারা যেন উচ্চ কণ্ঠে আর্ত করুণ সুরে কি বলছে। খানিকটা শুনে মনে হলো সেটা একাধিক লোকের সমবেত কণ্ঠস্বর। প্রতিবেশীর তেতলার ছাদে গ্রামোফোন বাজলে যেমন খানিকটা স্পষ্ট, খানিকটা অস্পষ্ট, অথচ বেশ একটানা সুরের ঢেউ এসে কানে পৌঁছয়, এও অনেকটা সেই ভাবের। মনে হলো যেন কতকগুলো অস্পষ্ট বাংলা ভাষার শব্দ কানে গেল, কিন্তু ধরতে পারা গেল না কথাগুলো কি। শব্দটা মাত্র মিনিট খানেক স্থায়ী হলো, তারপরে অন্ধকার বনভূমি যেমন নিস্তব্ধ ছিল আবার তেমনি নিস্তব্ধ হয়ে গেল। তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলুম। চারিপাশের অন্ধকার ঝিঙের বিচির মতো কালো, বনভূমি নীরব। শুধু নৌকোর তলায় ভাঁটার জল কলকল করে বাঁধছে, আর শেষ রাত্রের বাতাসে জলের ধারে কেয়া ছোপে এক প্রকার অস্পষ্ট শব্দ হচ্ছে। পাড় থেকে দূরে হিজল গাছের কালো মুড়িগুলোর অন্ধকারে এক অদ্ভুত চেহারা হয়েছে। ভাবলুম সঙ্গীদের ডেকে তুলি, আবার ভাবলুম বেচারীরা ঘুমোচ্ছে, ডেকে কি হবে, তার চেয়ে বরং নিজে জেগে বসে থাকি। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা সিগারেট ধরালুম। তারপর আবার ছইয়ের মধ্যে ঢুকতে যাব, এমন সময়ে সেই অন্ধকারে ঢাকা বিশাল বনভূমির কোন অংশ থেকে সুস্পষ্ট উচ্চ আত্মকরুণ ছিঁচি পোকার রবের মতো তীক্ষ্ণ স্বর তীরের মতো জমাট অন্ধকারের বুক চিরে আকাশে উঠল। ওগো নৌকো যাত্রীরা, তোমরা কারা যাচ্ছ? আমরা শ্বাস বন্ধ হয়ে মরলাম, আমাদের ওঠাও, আমাদের বাঁচাও। নৌকার মাঝিটা ধড়মড় করে জেগে উঠল। আমি সঙ্গীকে ডাকলুম, মশাই, ও মশাই, উঠুন উঠুন। মাঝি আমার কাছে ঘেঁষে এলো। ভয়ে তার গলার স্বর কাঁপছিল। বললে, শুনতে পেয়েছেন বাবু? সঙ্গী উঠে জিজ্ঞাসা করল, কি মশাই, ডাকলেন কেন? কোন জানোয়ার টানোয়ার নাকি? আমি ব্যাপারটা বললুম। তিনিও তাড়াতাড়ি ছইয়ের বাইরে এলেন। তিনজনে মিলে কান খাড়া করে রইলুম। চারদিক আবার চুপ। ভাঁটার জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়েও জোরে শব্দ হচ্ছিল। সঙ্গী মাঝিকে জিজ্ঞেস করলেন, এটা কি তবে? মাঝি বললে, হ্যাঁ বাবু, বাই কীর্তিপাশার গড়। সঙ্গী বললেন, তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন? মাঝি বললে, 380 বলেই রেখেছিলাম বাবু, ভাটার টানে নৌকা পিছিয়ে নেবার তো জো ছিল না। কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম, কি মশাই, কি ব্যাপার? আপনি কিছু জানেন নাকি? ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন যেন হয়ে গিয়েছিলাম। সঙ্গী বললেন, ওরে, তোর সেই কেরোসিনের টিবেটা জাল, আলো জেলে বসে থাকা যাক, রাত এখনো ঢের। মাঝিকে বললুম, তুই শব্দটা শুনতে পেয়েছিলি? সে বললে, হ্যাঁ বাবু, আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরো দুবার নৌকা বেয়ে যেতে যেতে ওটা শুনেছি। সঙ্গী বললেন, এটা একটা অদ্ভুত ঘটনা, তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে, আর এই অঞ্চলে কোনো লোকালয় নেই বলে শুধু নৌকোর মাঝিদের কাছে এটা সুপরিচিত।
এর পেছনে একটা ইতিহাস রয়েছে, সেটা অবশ্য নৌকার মাঝিদের কাছে পরিচিত নয়। সেইটা আপনাকে বলি, শুনুন। তারপর ধুমায়িত কেরোসিনের স্টিমার আলোয় অন্ধকার বনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাস শুনতে লাগলাম। ৩০০ বছর আগেকার কথা। মুনিম খাঁ তখন গৌড়ের সুবাদার। এই অঞ্চলে তখন ১২ ভূঁইয়ার ২ প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদী আলীর খুব প্রতাপ। মেঘনার মোহনার বাহির সমুদ্র, যাকে এখন সন্দ্বীপ চ্যানেল বলে, সেখানে তখন মগ আর পর্তুগিজ জলদস্যুরা শিকারের খোঁজে সেন পক্ষীর মতো ওঁত পেতে বসে থাকত। সে সময়ে এখানে এরকম জঙ্গল ছিল না। এই সমস্ত জায়গা তখন কীর্তি রায়ের অধিকারে ছিল। এখানে তার সুদৃঢ় দুর্গ ছিল। মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন। তার অধীনে সৈন্য, সামন্ত, কামান, যুদ্ধের কোষা সবই ছিল। সন্দ্বীপ তখন পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা। এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো। এই বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা বড় খাল বড় নদীতে পড়ত। বনের মধ্যে তার চিহ্ন এখনো আছে। কীর্তি রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন। তার রাজ্যে এমন সুন্দরী মেয়ে কমই ছিল যে তার অন্তঃপুরে একবার না ঢুকেছে। তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যুই ছিলেন। তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল, আশেপাশের জমিদারি, এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধন, রত্ন, স্ত্রী, কন্যা এইসব লুটপাট করার মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো। কীর্তি রায়ের পাশের জমিদারি ছিল কীর্তি রায়ের এক বন্ধুর। এরা ছিলেন চন্দ্রদ্বীপের রাজা রামচন্দ্র রায়ের পত্তনিদার। অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল। কীর্তি রায়ের বন্ধু মারা গেলে তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান। নরনারায়ণ তখন সবে যৌবনে পদার্পণ করেছেন। অত্যন্ত সুপুরুষ, বীর ও শক্তিমান। নরনারায়ণ কীর্তি রায়ের পুত্র চঞ্চল রায়ের সমবয়সী ও বন্ধু। সেবার কীর্তি রায়ের চায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন। চঞ্চল রায়ের তরুণ পত্নী লক্ষ্মী দেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতন স্নেহের চোখে দেখতে লাগলেন। ২-১ দিনের মধ্যেই কিন্তু সেই স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল। নরনারায়ণ তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি। বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধু পত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতির নরনারায়ণের মান বাঁচিয়ে চলা দুষ্কর হয়ে পড়ল। স্নান করে উঠেছেন, মাথার পাগড়ি খুঁজে পাওয়া যায় না। নানা জায়গা খুঁজে হয়রান হয়ে তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন। হঠাৎ কখন নিজের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচে পাগড়ি চাপা আছে, যদিও এর আগেও তিনি বালিশের নিচে খুঁজেছেন। তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে 5 বার হারিয়ে গেল। আবার 5 বারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল। পানে এমন সব জিনিসের সমাবেশ হতে লাগলো যা কোনো কালেই পানের উপকরণ নয়। তরল মস্তিষ্ক বন্ধুপত্নীকে কিছুতেই এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধু স্ত্রীটি একটু ছিটগ্রস্ত। বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরে স্ত্রীকে বললেন, আহা, 2 দিনের জন্য এসেছে বেচারি, ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছ ও আর কখনো এখানে আসবে না। দিন কয়েক এরকমে কাটবার পর কীর্তি রায়ের আদেশে চঞ্চল রায়কে কি কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল। নরনারায়ণ রায়ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিনকতক সশঙ্ক অবস্থায় কাটানোর পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন। যাবার সময় লক্ষ্মী দেবী বলে দিলেন,
এবার আবার যখন আসবে ভাই, এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে, বুঝলে তো? নরনারায়ণ রায়ের বচরা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাওয়ার একটু পরেই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল। তখন মধ্যাহ্নকাল। প্রখর রোদে বচরার দক্ষিণ দিকের দিগন্ত প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল। সমুদ্রের সে অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে। সেটা রায়মঙ্গল আর কালাবদর নদীর মুখ, সামনেই বার সমুদ্র, সন্দ্বীপ চ্যানেল, জলদস্যুদের প্রধান ঘাঁটি। নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ মারা পড়ল, কেউ সাংঘাতিক জখম হল। নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ ঠেকাতে গিয়ে উরু দেশে কিসের খোঁচা খেয়ে সংজ্ঞা শূন্য হয়ে পড়লেন। জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার জায়গায় শুয়ে আছেন। তার সামনে কি যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে। খানিকক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা আসলে একটি ছোট জান্নাতি আসা দিনের আলো। নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার ঘরের ভেজা মেঝের ওপর শুয়ে আছেন। ঘরের দেওয়ালের জায়গায় জায়গায় সবুজ শ্যাওলার দল গজিয়েছে। আরো কটা দিন কটা রাত কেটে গেল, কেউ তার জন্য কোনো খাবার নিয়ে এলো না। তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য। মৃত্যু সামনে, নির্মম মৃত্যু। সে দিনটাও কেটে গেল। আঘাতজনিত ব্যথায়, ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে জানলা দিয়ে আসা শেষ দিনের আলো মিলিয়ে গেল। তিনি পাথরের শয্যায় ক্ষুধা কাতর দেহ ছড়িয়ে দিয়ে অধীরভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন। প্রকৃতির একটা ক্লোরোফর্ম আছে, যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষু প্রাণীকে অভিভূত করে। ধীরে ধীরে যেন দয়াময়ী সেই মৃত্যুতন্দ্রা এসে তাকেও আশ্রয় করলে। অনেকক্ষণ পরে, কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না, হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রা ঘোর কেটে গেল। বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হাতে দাঁড়িয়ে তার বন্ধুপত্নী লক্ষ্মী দেবী। কথা বলতে গিয়ে লক্ষ্মী দেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন। লক্ষ্মী দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন। একবার নরনারায়ণের সন্দেহ হল এসব স্বপ্ন নয় তো, কিন্তু ওই যে প্রদীপের আলোয় ভেজা দেওয়ালের সবুজ শ্যাওলার দল দেখা যাচ্ছে। নরনারায়ণ খিদে তৃষ্ণায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গ্রাস থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে বন্ধুপত্নীর পেছন পেছন চললেন। একটা বাঁকা পাথরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে দীর্ঘ সুড়ঙ্গ পার হওয়ার পর তিনি দেখলেন যে তারা কীর্তি রায়ের প্রাসাদের সামনের খাল ধারে এসে পৌঁছেছেন। লক্ষ্মীদেবী একটা ছোট বেতে বোনা থলি বার করে তার হাতে দিয়ে বললেন, এতে খাবার আছে, এখানে খেও না। তুমি সাঁতার জানো, খাল পার হয়ে ওপারে গিয়ে কিছু খেয়ে নাও। তারপর তারপর যত শিগগির পারো পালিয়ে যাও। ব্যাপার কি নরনারায়ণ রায় একটু একটু বুঝলেন। তার বিস্তৃত জমিদারি কীর্তি রায়ের জমিদারির পাশেই। তার অবর্তমানে কীর্তি রাই দনুজ মর্দন দেবের বংশধরদের ভবিষ্যৎ পত্তনিদার। অত বড় ভূ সম্পত্তি, সৈন্য সামন্ত কীর্তি রায়ের হাতে এলে তিনি কি আর কিছু গ্রাহ্য করবেন? তিনি যে মাথা নিচু করে আছেন তার এই কি কারণ নয় যে তার এক পাশে বাকলা চন্দ্রদ্বীপ, অন্য পাশে
ভুলুয়ার প্রতাপশালী ভূঁইয়া রাজা লক্ষণ মাণিক্য। প্রদীপের আলোয় নরনারায়ণ দেখলেন তার বন্ধুপত্নীর মুখে সেই চটুল হাসির চিহ্ন মাত্র নেই। তার মুখখানি সহানুভূতিতে ভরা, মাতৃমুখের মতো স্নেহ কোমল হয়ে এসেছে। তাদের চারপাশে গাঢ় অন্ধকার, মাথার উপর আকাশের বুক চিরে দিগন্ত বিস্তৃত উজ্জ্বল ছায়াপথ। কাছেই খালের জল জোর ভাঁটার টানে তীরের হোগলা গাছ দুলিয়ে কলকল শব্দ করে বড় নদীর দিকে ছুটেছে। নরনারায়ণ আবেগপূর্ণ সুরে জিজ্ঞেস করলেন, বউ ঠাকুরুন, চঞ্চল কি এর মধ্যে রয়েছে? লক্ষ্মী দেবী বললেন, না ভাই, তিনি কিছু জানেন না। এসব এসব শ্বশুর ঠাকুরের কীর্তি। এই জন্যেই তাকে অন্য জায়গায় পাঠিয়েছেন। এখন আমার মনে হচ্ছে গোড় টোড় সব মিথ্যে। নরনারায়ণ দেখলেন লজ্জায় দুঃখে তার বন্ধুপত্নীর মুখ বিবর্ণ হয়ে উঠেছে। লক্ষ্মীদেবী আবার বললেন, আমি আজ জানতে পারি খিড়কি গড়ের পাইক সর্দার আমায় মা বলে। তাকে দিয়ে দুপুর রাতের পাহারা সব সরিয়ে রেখে দিয়েছিলাম, তাই। নরনারায়ণ বললেন, বউ ঠাকুরুন, আমার এক বোন ছোটবেলায় মারা গিয়েছিল। তুমি আমার সেই বোন, আজ আবার ফিরে এলে। লক্ষ্মীদেবীর পদ্মের মতো মুখখানি চোখের জলে ভেসে গেল। একটু ইতস্তত করে বললেন, ভাই, বলতে সাহস পাইনে, তবু একটা কথা বলছি, বোন বলে যদি রাখো। নরনারায়ণ জিজ্ঞাসা করলেন, কি কথা বউ ঠাকুরুন? লক্ষ্মীদেবী বললেন, তুমি আমার কাছে বলে যাও ভাই যে শ্বশুর ঠাকুরের কোনো অনিষ্ট চিন্তা তুমি করবে না। নরনারায়ণ রায় একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, তুমি আমার প্রাণ দিলে বউ ঠাকুরুন, তোমার কাছে বলে যাচ্ছি, তুমি বেঁচে থাকতে আমি তোমার শ্বশুরের কোনো অনিষ্ট চিন্তা করব না। বিদায় নিতে গিয়ে নরনারায়ণ একবার জিজ্ঞাসা করলেন, বউ ঠাকুরুন, তুমি ফিরে যেতে পারবে তো? লক্ষ্মীদেবী বললেন, আমি ঠিক যাব। তুমি কিন্তু যত দূর পারো সাঁতরে গিয়ে তারপর ডাঙায় উঠে চলে যেও। নরনারায়ণ রায় সেই ঘন কৃষ্ণ অন্ধকারের মধ্যে নিঃশব্দে খালের জলে পড়ে মিলিয়ে গেলেন। লক্ষ্মীদেবীর প্রদীপটা অনেকক্ষণ বাতাসে নিভে গিয়েছিল। তিনি অন্ধকারের মধ্যে দিয়ে শ্বশুরের গড়ের দিকে ফিরলেন। একটু দূরে গিয়ে তিনি দেখতে পেলেন পাশের ছোট খালটায় দুখানা ছিপ মশালের আলোয় সজ্জিত হচ্ছে। ভয়ে তার বুকের রক্ত জমে গেল। সর্বনাশ! এরা কি তবে জানতে পেরেছে? তাড়াতাড়ি অগ্রসর হয়ে গুপ্ত সুড়ঙ্গের মুখে এসে তিনি দেখলেন সুড়ঙ্গের পথ খোলাই আছে। তাড়াতাড়ি সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়লেন। কীর্তি রায় বুঝতেন, নিজের হাতের আঙুলও যদি বিষাক্ত হয়ে ওঠে তাহলে তাকে কেটে ফেলাই সমস্ত শরীরের পক্ষে মঙ্গল। পরদিন আবার দিনের আলো ফুটে উঠল, কিন্তু লক্ষ্মী দেবীকে আর কেউ কোনোদিন দেখেনি। রাতের হিংস্র অন্ধকার তাকে গ্রাস করে ফেলেছিল। নরনারায়ণ রায় নিজের রাজধানীতে বসে সব শুনলেন। গুপ্ত সুড়ঙ্গের দুধারের মুখ বন্ধ করে কীর্তি রায় তার পুত্রবধূর শ্বাসরোধ করে তাকে হত্যা করেছেন। শুনে তিনি চুপ করে রইলেন। কিছুদিন পরে তার কানে গেল বাসুন্ডার লক্ষণ রায়ের মেয়ের সঙ্গে শীঘ্র চঞ্চলের বিয়ে। সেদিন রাত্রে চাঁদ উঠলে নিজের প্রাসাদের শিখরে বেড়াতে বেড়াতে চারিদিকের শুভ্র সুন্দর আলোয় সাগরের দিকে তাকিয়ে দৃঢ়চিত্ত নরনারায়ণ রায়ের চোখের পাতাও যেন ভিজে উঠল। তার মনে হলো তার অভাগিনী বউ ঠাকুরানীর হৃদয় নিঃসারিত
নিষ্পাপ অকলঙ্ক পবিত্র স্নেহের ঢেউতে সারা জগৎ ভেসে যাচ্ছে। মনে হলো তারই অন্তরের শ্যামলতায় জ্যোৎস্না ধৌত বনভূমির অঙ্গে অঙ্গে শ্যামল সুন্দর শ্রী নীরব আকাশের তলে তারই চোখের দুষ্ট হাসিটি তারায় তারায় নবমল্লিকার মতো ফুটে উঠেছে। নরনারায়ণ রায়ের পূর্বপুরুষেরা ছিলেন দুর্ধর্ষ ভূমধ্যকারী দস্যু। হঠাৎ পূর্বপুরুষদের সেই বর্বর রক্ত নরনারায়ণের ধমনীতে নেচে উঠল। তিনি মনে মনে বললেন, আমার অপমান আমি একরকম ভুলেছিলাম বউ ঠাকুরুন, কিন্তু তোমার অপমান আমি সহ্য করব না কখনো। কিছুদিন কেটে গেল। তারপর একদিন শীতের ভোরবেলা রাত্রির কুয়াশা কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেল কীর্তি রায়ের গড়ের খালের মুখ ছিপে সুলুপে জাহাজে ভরে গিয়েছে। তোপের আওয়াজে কীর্তি রায়ের প্রাসাদ দুর্গের ভিত ঘন ঘন কেঁপে উঠতে লাগল। কীর্তি রায় শুনলেন আক্রমণকারী নরনারায়ণ রায়, সঙ্গে দুরন্ত পর্তুগিজ জলদস্যু সেবাস্টিও গনসালেস, দুজনের সম্মিলিত বহরের 40খানা কোষা খালের মুখে চড়াও হয়েছে। পুরো বহরের বাকি অংশ বাইরের নদীতে দাঁড়িয়ে। এই আক্রমণের জন্য কীর্তি রায় আগে থেকে প্রস্তুত ছিলেন। কেবল প্রস্তুত ছিলেন না নরনারায়ণ রায়ের সঙ্গে গনসালেসের যোগদানের জন্য। রাজা রামচন্দ্র রায় এবং রাজা লক্ষণ মানিক্যের সঙ্গে গনসালেসের কয়েক বছর ধরে শত্রুতা চলে আসছে। এই অবস্থায় গনসালেস যে তাঁদের পত্তনিতার নরনারায়ণ রায়ের সঙ্গে যোগ দেবে, এ কীর্তি রায়ের কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত ঘটনা। তাহলেও কীর্তি রায়ের গড় থেকেও তোপ চলল। গনসালেস সুদক্ষ নৌবীর, তার পরিচালনায় 10খানা সুলভ চড়া ঘুরে গড়ের পাশের ছোট খালে ঢুকতে গিয়ে কীর্তি রায়ের নোয়ারার এক অংশে বাধাপ্রাপ্ত হল। গড়ের কামান সেদিকে এত প্রখর যে খালের মুখে দাঁড়িয়ে থাকলে বহর মারা পড়ে। গনসালেস 2খানা কামানবাহী সুলভ ছোট খালের মুখে রেখে বাকিগুলো সেখান থেকে ঘুরিয়ে এনে চড়ার পিছন দিকে দাঁড় করাল। গনসালেসের অধীনস্থ অন্যতম জলদস্যু মাইকেল রোজারিও ডি ভেগা এই ছোট বহর খালের মধ্যে ঢুকিয়ে গড়ের পশ্চিম দিক আক্রমণ করার জন্য আদেশ পেল। অতর্কিত আক্রমণে কীর্তি রায়ের নোয়ারা শত্রুবহরের দ্বারা ছিপিয়াটা বোতলের মতন খালের মধ্যে আটকে গেল। বাইরে নদী থেকে যুদ্ধ দেওয়ার ক্ষমতা তাদের আদৌ রইল না। তবুও তাদের বিক্রমে রোজারিও অনেকক্ষণ পর্যন্ত কিছু করে উঠতে পারল না। কীর্তি রায়ের নৌবহর দুর্বল ছিল না। কীর্তি রায়ের গড় থেকে পর্তুগিজ জলদস্যুদের আড্ডা সন্দ্বীপ খুব দূরে নয়, কাজেই কীর্তি রায়ের নৌবহর সুদৃঢ় করে গড়তে হয়েছিল। বিকেলের দিকে রোজারিওর কামানের মুখে গড়ের পশ্চিম দিকটা একেবারে হুমড়ি খেয়ে পড়ে গেল। নরনারায়ণ রায় দেখলেন প্রায় 30খানা কোষা জখম অবস্থায় খালের মুখে পড়ে। কীর্তি রায়ের গড়ের কামানগুলো সব চুপ। নদীর দুপার ঘিরে সন্ধ্যা নেমে আসছে। ওপরে নিস্তব্ধ নীল আকাশে কেবলমাত্র এক ঝাঁক শকুনি কীর্তি রায়ের গড়ের উপর চক্রাকারে ঘুরছে। হঠাৎ বিজয়োন্মত্ত নরনারায়ণ রায়ের চোখের সামনে বন্ধুপত্নীর বিদায়ের রাতের সন্ধ্যার পদ্মের মতন বিষাদ ভরা ম্লান মুখখানি, তার কাতর মিনতিপূর্ণ সেই চোখ দুটি মনে পড়ে গেল। তীব্র অনুশোচনায় তার মন ধরে উঠল। ভাবলেন, তিনি করেছেন কি? এইরকম করে তিনি তার স্নেহময়ী প্রাণদাত্রীর শেষ অনুরোধ রাখতে এসেছেন। তিনি হুকুম জারি করলেন, কীর্তি রায়ের পরিবারের একটি প্রাণীরও যেন প্রাণহানি না ঘটে। একটু পরেই সংবাদ এল, গড়ের মধ্যে কেউ নেই। নরনারায়ণ রায় বিস্মিত হলেন।
তখনই নিচে গড়ের মধ্যে ঢুকলেন। তিনি এবং গনসালেস গড়ের সমস্ত অংশ তন্ন তন্ন করে খুঁজলেন। দেখলেন সত্যিই কেউ নেই। পর্তুগিজ বহরের লোকেরা গড়ের মধ্যে লুটপাট করতে গিয়ে দেখলে মূল্যবান দ্রব্যাদি বড় একটা কিছু নেই। পরের দিন দ্বিপ্রহর পর্যন্ত লুটপাট চলল। কীর্তি রায়ের পরিবারের একটি প্রাণীরও সন্ধান পাওয়া গেল না। দুপুরবেলা কেবলমাত্র দুখানা সুলভ খালের মুখে পাহারা রেখে নরনারায়ণ রায় ফিরে চলে গেলেন। এই ঘটনার দিন কয়েক পরে পর্তুগিজ জলদস্যুর দল লুটপাট করে চলে গেলে কীর্তি রায়ের এক কর্মচারী গড়ের মধ্যে প্রবেশ করে। আক্রমণের দিন সকালেই এই লোকটি গড় থেকে আরো অনেকের সঙ্গে পালিয়েছিল। ঘুরতে ঘুরতে একটা বড় থামের আড়ালে সে দেখতে পেলে একজন আহত মুমূর্ষু লোক তাকে ডেকে কি বলবার চেষ্টা করছে। কাছে গিয়ে সে লোকটাকে চিনলে কীর্তি রায়ের পরিবারের একজন বিশ্বস্ত পুরনো কর্মচারী। তার মৃত্যুকালীন অস্পষ্ট কথায় আগন্তুক কর্মচারীটি মোটামুটি যা বুঝলে তাতেই তার কপাল ঘেমে উঠল। সে বুঝলে কীর্তি রায় তার পরিবার এবং ধনরত্ন নিয়ে মাটির নিচের এক গুপ্ত স্থানে আশ্রয় নিয়েছেন এবং এই লোকটি একমাত্র তার সন্ধান জানে। তখনকার আমলে এই গুপ্ত গৃহগুলি প্রায় সকল বাড়িতেই থাকত। এর ব্যবস্থা এমন ছিল যে বাইরে থেকে সেগুলো কেউ খুলে না দিলে তা থেকে বেরোবার কোনো উপায় ছিল না। কোথায় সেই মাটির নিচের ঘর তা স্পষ্ট করে বলবার আগেই আহত লোকটি মারা গেল। বহু অনুসন্ধানেও গড়ের কোন অংশে সেই গুপ্ত গৃহ ছিল তা কেউ সন্ধান করে বার করতে পারলে না। এই রকমে কীর্তি রায় ও তার পরিবার অনাহারে তিলে তিলে শ্বাসরুদ্ধ হয়ে গড়ের যে কোন নিভৃত ভূগর্ভস্থ কক্ষে মৃত্যুমুখে পতিত হলেন তার আর কোনো সন্ধানই রইল না। সেই বিরাট প্রাসাদ দুর্গের পর্বত প্রমাণ মাটি পাথরের চাপে হতভাগ্যদের সাদা হাড়গুলো কোন বায়ুশূন্য অন্ধকার ভূকক্ষে তিলে তিলে গুঁড়ো হচ্ছে কেউ তার খবর পর্যন্ত জানে না। ওই ছোট খালটা প্রকৃতপক্ষে সন্দীপ চ্যানেলের একটা খাড়ি। খাড়ির ধার থেকে একটুখানি গেলে গভীর অরণ্যের ভিতর কীর্তি রায়ের গড়ের বিশাল ধ্বংসস্তূপ এখনো বর্তমান আছে দেখা যাবে। খাল থেকে একটু দূরে গেলে অরণ্যের মধ্যে দুই সার প্রাচীন বকুল গাছ দেখা যায়। এখন এ বকুল গাছের সারের মধ্যে দুর্ভেদ্য জঙ্গল আর শুলো কাঁটার বন। তখন এখানে রাজপথ ছিল। আরো খানিকটা গেলে একটা দিঘি চোখে পড়বে। তারই দক্ষিণে কুচো ইটের জঙ্গলাবৃত স্তূপে অর্ধপ্রথিত হাঙর মুখ পাথরের কড়ি, ভাঙা থামের অংশ 12 ভূঁইয়াদের বাংলা থেকে, রাজা প্রতাপাদিত্য রায়ের বাংলা থেকে বর্তমান যুগের আলোয় উঁকি মারছে। দিঘির যে ইটের সিঁড়িতে সকাল সন্ধ্যায় তখন অতীত যুগের রাজবধূদের রাঙা পায়ের দাগ ফুটে উঠত, এখন সেখানে দিনের বেলায় বড় বড় পাখের পায়ের থাবার দাগ পড়ে। গোকরো, কেউটে এইসব সাপের দল ফনা তুলে ঘুরে বেড়ায়। বহুদিন থেকেই এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটে থাকে। দুপুর রাতে গভীর বনভূমি যখন নীরব হয়ে যায়, হিন্তাল হিজল গাছের কালো গুঁড়িগুলো অন্ধকারে যখন বনের মধ্যে প্রেতের মতো দাঁড়িয়ে থাকে, সন্দীপ চ্যানেলের জোয়ারের ঢেউয়ের লোনার জল খাড়ির মুখে জোনাকির মতো চলতে থাকে, তখন খাল দিয়ে নৌকা বেয়ে যেতে যেতে মোম মধু সংগ্রাহকেরা কতবার শুনেছে অন্ধকারে বনের গভীর এক অংশ থেকে কারা যেন আর্তস্বরে চিৎকার করছে, ওগো পথযাত্রীরা, ওগো নৌকো যাত্রীরা,
আমরা যে এখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেলাম, দয়া করে আমাদের তোলো। ওগো, আমাদের তোলো, আমাদের তোলো। ভয়ে বেশি রাত্রে এ পথে কেউ নৌকা বাইতে চায় না। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অভিশপ্ত। লক্ষ্মী দেবীর চরিত্রে গঙ্গোত্রী ব্যানার্জি, গল্প পাঠে অন্যান্য চরিত্রে ও পরিচালনায় সৌভিক সাহা, আবহ ও শব্দ নিয়ন্ত্রণ অরিজিৎ পাল, পোস্টার ডিজাইন চয়ন মণ্ডল। ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। গল্পে অলৌকিক ও ভূতপ্রেতের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম কুসংস্কার বা অন্ধবিশ্বাসকে গুরুত্ব দেওয়া এই অডিও বুকের উদ্দেশ্য নয়। এমন আরো অনেক গল্প রয়েছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।